ওয়ার্ম লাইটের টিমটিমে আলোয় ঘরময় মৃদু উজ্জ্বল। অফিস রুমের ডেস্কে দৃষ্টি রেখে উদাসীন দৃষ্টিতে তাকিয়ে আছে নুহাশ মাহমুদ। ডেস্কের উপর ফর্মাল পোশাকে আবৃত এক শক্ত পেটানো দেহের দায়িত্বশীল ব্যাংকারের ছবি ভাসছে। পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তার পুরো জীবন বৃত্তান্ত। তবে পড়াশোনা, দক্ষতা, দায়িত্ব সবকিছু তো দৃঢ়তার সাথে এগিয়ে যাওয়া গুণে গুণান্বিত এই জীবন বৃত্তান্ত খুব একটা প্রসন্ন করতে পারল না এক দুস্থ চিন্তিত বাবার মনকে। নীরবতাকে পরাজয় করে ঠোঁটের ফাঁক গুলিয়ে মিহির বেরিয়ে আসলো। কত লক্ষ টাকার লোন? ম্যানেজার বিনীত ভঙ্গিতে বলল, মোট ৭৫ লাখ টাকা ছিল স্যার। এককালীন ২০ লক্ষ টাকা পরিশোধ করেছেন, এখন বাকি আছে ৫৩ লক্ষ, একটু বেশি টাকা। মাসিক বেতন কত? মাসে ৪৮,০০০ টাকা থাকে স্যার। বেতন ৪৮,০০০ টাকা হলে প্রতি মাসে লোন গুনতে হয় কত টাকা? ১.৫ লক্ষ টাকা। বাকি টাকাগুলো কিভাবে পরিশোধ করে? পার্ট টাইম ফ্রিল্যান্সিং করেন, এছাড়াও বন্ধুদের কাছ থেকে, সমিতি থেকেও কিছু ধার দেনা রয়েছে। মানে টেনে হেঁচড়ে মাস চলে যায়। তবে খায় কি? ভদ্রলোক কিয়ৎকাল চুপ রইলেন নুহাশ মাহমুদের প্রশ্নে। ধারণা করে বললেন, হয়তো কোনোভাবে চলে যায়। বাবা নেই, স্বামী মরা বোন আর ভাগ্নে, তাদের পেছনেও তো খরচ রয়েছে। আবার বৃদ্ধ মা, ওই নুন আনতে পান্তা ফুরায় এমন আর কি। এতক্ষণ যতটুকু ধৈর্য আর মনোযোগ সহকারে শুনছিল সেটুকু আর রইল না নুহাশ মাহমুদের। বিতৃষ্ণা ভরা কণ্ঠে শুধায়, বিধবা বোন, শ্বশুর বাড়ি নেই, সেখানে কেন থাকে না? সে তো জালিম পরিবার। ছেলে মারা যাওয়ার পর ছেলের বউ আর নাতিকেও ছুঁড়ে ফেলে দিয়েছেন। সম্পত্তি ১ আনা ভাগ তো দূরের কথা, একবার খোঁজ নিয়ে দেখি না। তাই সব পাট চুকিয়ে এখন ভাইয়ের কাছে তারা একমাত্র ঠিকানা। ম্যানেজারের কণ্ঠে দিদৃক্ষা। নুহাশ মাহমুদের এতক্ষণের শান্তরূপটা স্থির রইল না। সে জানতো তার বোকা মেয়েটাকে দুনিয়ায় সবসময় বোকাই বানিয়ে রাখবে। এর জন্যই কি সে সর্বদা একটা সুরক্ষিত বলয়ে মেয়েকে বড় করেছে? যেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই সে বোকামা করে বসে। উদ্বিগ্ন কৃতিত্ব ভরা অন্তঃস্থল নিয়ে অশান্ত কণ্ঠে বলল, জামশেদকে ডাকো। মিনিট পাঁচেকের মাঝে জমশেদ নামক ব্যক্তিটি ভীত সন্ত্রস্ত দেহাবয়বে হাজির হলো। এনি আর কেউ নন, বরং নৈরার ড্রাইভার। নুহাশ মাহমুদ ক্রুর দৃষ্টি তুলে তাকায় নতমস্তকটির দিকে। থুতনিতে আঙুল ঠেঙিয়ে শান্ত কণ্ঠে শুধায়, জামশেদ, তুমি আমায় কতদিন ধরে চেনো? জমশেদ দাঁত খিচিয়ে দাঁড়িয়ে রইল। ধিমি কণ্ঠে জবাব দেয়, আজ ১৫ বছর স্যার। এই ১৫ বছরে কখনো একবারও দেখেছো আমি নৈরাকে নিজের হাত ছাড়া অন্য কারোর হাতে ছেড়েছি? তাকে কখনো আমি আমার দৃষ্টি সীমানার বাইরে যেতে দিয়েছি? জমশেদ বিবর্ণ মুখে ডানে বামে মাথা নাড়ল। সহসা ভেসে আসলো হিংস্র চাপা এক হুঙ্কার। তবে তুমি কোন সাহসে আমার বিশ্বাস নিয়ে খেললে? আমার আমানতকে তুমি কি করে এভাবে খোলামেলা ছেড়ে রেখেছো দিনের পর দিন? আমি কি এই কারণে তোমার উপর বিশ্বাস করেছিলাম? আমার মেয়ে দিনের পর দিন বোকামো করে গিয়েছে, আর তুমি তা দেখেও আমায় অবগত করোনি। টেবিলে থাকা খবরের কাগজগুলো উগরে চিত্তে উঠছে দিক বিদিক। জমশেদ ঈষৎ কেঁপে উঠল। ভীত দৃষ্টি তুলে তাকায় টেবিলে হাত দিয়ে তার দিকে ঝুঁকে আসা হিংস্র মুখটির দিকে। কম্পিত স্বরে বলল, আমি কখনো তাকে একা ছাড়তে চাইনি স্যার। সে আমায় এটা ওটা বলে দূরে সরিয়ে দিত। প্রথম মিথ্যা বলতো, পরবর্তী আমার উপর রাগ ঝাড়তো, ভয় দেখানোর চেষ্টা করত। আমি আপনাকে বলতে চাইলেও বলতে দিত না। আমি তার কথাতে। জমশেদের কণ্ঠ থেমে গেল ক্ষিপ্র ব্যগ্র কণ্ঠের উৎপীড়নে। নুহাশ মাহমুদ ফের চাপাসরে গর্জে উঠল, তার কথাতে? তোমাকে নৈরা রেখেছে নাকি আমি রেখেছি? তুমি ওর কথা শুনে আমার থেকে লুকিয়ে যাবে? এত স্পর্ধা আসে কোত্থেকে তোমার জামশেদ? আমার মেয়ে যদি বুঝদার হতো তবে আমি তোমায় রাখতাম না। সন্তানরা ভুল করবে, আমরা বাবা মা তা শুধরানোর জন্য সর্বদা ঢাল হয়ে থাকবো। এর জন্যই আমি আজ পর্যন্ত তাকে কোনো ভুল কিছুতে জড়াতে দেইনি। কিন্তু তুমি তাকে ভুল করার সুযোগ করে দিয়ে তুমি বড্ড ভুল করেছো। তোমার কারণে আমার নৈরার চোখে এখন পানি আসবে। বের হও এক্ষুনি, আমার চোখের সামনে থেকে দূর হও। নুহাশ মাহমুদ তিরস্কারের সাথে চেঁচিয়ে বললেন। জমশের বিবর্ণ মুখশ্রী নিয়ে দ্রুত বেরিয়ে যায় সেখান থেকে। নুহাশ মাহমুদ ক্রোধে কাঁপতে কাঁপতে চেয়ারে ধপ করে বসে পড়লেন। রক্ত তার টকবক করছে। মনে হচ্ছে মেয়েকে বীরাঙ্গনামায় পাঠানোই তার একমাত্র ভুল ছিল। তার থেকেও বড় ভুল ছিল মেয়েকে ছাড়া গরুর মতো ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে থাকা। কপালে অনবরত আঙুল ঘষতে ঘষতে নুহাশ মাহমুদ বদ্ধনেত্রে নিজেকে শান্ত করার প্রয়াস চালায়। বিড়বিড় করে বলে, আম্মা,
বাবা আপনাকে ভুল করার সুযোগ করে দিয়েছি, বাবাই আবার আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনবো। বাবা খুব দুঃখিত আম্মা, আপনি চিন্তা করবেন না, আপনার চিন্তা করার জন্য আপনার বাবা সবসময় আছে। আপনি ভুল করবেন, বাবা তা শুধরে নেব, এটাই তো নিয়ম। কিন্তু তবুও এই ভুলের কোনো বিরূপ প্রভাব আপনার উপর বাবা পড়তে দেব না, কখনো না। বলতে বলতেই উগ্র হাতে টেবিলে চাপড়ে নুহাশ মাহমুদ গটগট করে অফিস রুম থেকে বেরিয়ে যায়। অলসতা উদাসীনতার সাথে দিন কাটানো মেয়েটি ইদানিং ঠিক একটা দুষ্টু খরগোশের ন্যায় আচরণ করছে। সবুজ ঘাসের মাঝে নিঃশব্দে গুটি গুটি চার পায়ে হাঁটতে থাকা খরগোশের মতো নীরবে সতর্ক দৃষ্টি ফেলে নৈরা ছুটে গেল রান্নাঘরে। মাথা থেকে তখন সাদা এক স্কার্ফ। ফজর নামাজ আদায় করেই সেই মুখো হয়েছে। সে জানে তার বাড়িতে সকালে দিন শুরু হয় সকাল 7টার পর। এর আগে কেউ ঘরের বাইরে বের হয় না। চোখে মুখে রাজ্যের উৎফুল্লতা আর উৎসুকতা নিয়ে মেয়েটি ফ্রিজ থেকে 5টা ডিম, দুধসহ প্রয়োজনীয় সবকিছু নামালো। অতবার দ্রুত হাত চালিয়ে অদক্ষ হাতে গতকালের ন্যায় ফের পুডিং বানাতে লাগলো। বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবে, তারপর বিকালে নিয়ে যাবে। লোকটা গতকাল আরও খেতে চেয়েছিল, তার উচিত ছিল বেশি করে বানানো। মানুষটা কত তৃপ্তি সহকারে খেয়েছিল। ভাবতেই নৈরার মুখে হাসি ফুটে উঠল। লাজমাকা চোখে ভেসে উঠল লোকটার ঘাড় কাত করে বলা ছোট্ট কথাটি। আরও খেতে ইচ্ছে করছে? তার মানে নিশ্চয় অনেক মজা হয়েছে। অজস্র উদ্যমতা উৎফুল্লতা নিয়ে নৈরা আবারও বানাতে লাগলো। পরের দিনটি শুক্রবার হওয়ায় বেশ আলসেমে জুড়ে দিল স্বরূপের শক্তপোক্ত পেটানো দেহটি। সারা রাত পিসিতে বসে ভোরবেলায় ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে, কিন্তু সেই ঘুম দীর্ঘস্থায়ী হতে দিল না বুব্ব নামক ছোট্ট চঞ্চল ছেলেটি। 10টা বাজার সাথে সাথে মামুকে টেনে হিস্ট্রে ঘুম থেকে তুলেছে। উদ্দেশ্য তার সাথে খেলতে যাওয়া। এই একটা দিন কোনো মতে এসে মামুর সঙ্গে হাতছাড়া করতে নারাজ। নাস্তা করে স্বরূপ বেরিয়ে পড়ল ব্যাট বল নিয়ে ভাগ্নের সাথে। পাশের মাঠে জমিয়ে ক্রিকেট খেললো মামু ভাগ্নে। ক্লান্ত ঘরমাক্ত বদনে ঘরে ফিরে মামু ভাগ্নে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে গা ভিজিয়ে নিল। অথবা দুজনে কাপড় বদলে হেলতে দুলতে খাবার ঘর পর্যন্ত গেল। বুব্বকে কোলে করেই স্বরূপ এক হাতে খাবার টেবিলের উপর সাজিয়ে রাখা খাবারের ঢাকনা তুলে দেখতে লাগলো মা কি রান্না করেছে। ঢাকনা উল্টাতে উল্টাতে লাউয়ের ঝোল দেখেই তার চোখ মুখ বিকৃত হয়ে গেল। সাধনা ব্যস্ত হাতে ঘর গোছাতে গোছাতে দেখলো সে কপাল কুচকানো। জিজ্ঞাসা করে, কিরে, তুই লাউ দেখতে অমন চোখ মুখ কুচকে নিলি কেন? স্বরূপ ঢাকনা বন্ধ করে বিতৃষ্ণা ভরা কণ্ঠে শুধায়, লাউ পেয়েছিস কোথায়? আমি তো লাউ কিনিনি। সাধনা টি টেবিল মুছতে মুছতে বলল, মা ভ্যান থেকে কিনেছে। কিন্তু তুই এমন করছিস কেন? লাউ তো তোর খুব পছন্দের সবজি। কতদিন যাবৎ দেখছি ঘরেও লাউ কিনছিস না। স্বরূপ তীব্র বিরোধিতা করে বলল, লাউ আমার মোটেই পছন্দ না। পানসে মানসে বিরক্তিকর একটা সবজি, ওটাকে আমার চোখে দেখতে ইচ্ছে করে না। সাধনা অবাক হলো ভাইয়ের এমন আচরণে। বলল, কবে থেকে? কদিন আগেও তুই লাউ দিয়ে পেট ভরে ভাত খেতি, ভুলে গেলি? স্বরূপ জবাব দিতে পারল না। চোখের সামনে ভেসে ওঠে মেয়েটির মাথা নেড়ে কথা বলা কথাটি। আপনাকে ঠিক লাউয়ের মতো দেখতে, হাতে পায়ে শুধু লম্বা দিক, কিন্তু খেতে পানসে। মেজাজ বিগড়ে গেল ফের। সে পানসে হাদাপোদা বিরক্ত হয়ে বলল, না, আমি কখনোই পছন্দ করতাম না লাউ। সাধনা বিভ্রান্ত হয়ে গেল ভাইয়ের আচরণে। বলল, আচ্ছা ঠিক আছে, পছন্দ করিস না যখন খাওয়ার দরকার নেই। কালো জিরা আর বেগুন ভর্তা বানিয়েছি অনেক ঝাল দিয়ে, তা খাবি? স্বরূপ ছোট্ট করে জবাব দিয়ে টিভির সামনে বসলো বুব্বকে নিয়ে। বুব্ব তার সাথে গল্প জুড়ে দিল পুরো সপ্তাহে সে কি করে, কার সাথে খেলে। বলতে বলতে সে প্রবল উৎকণ্ঠা নিয়ে বলল, জানো মামু, আমার একটা বিশাল বন্ধু আছে, তোমার মতো বিশাল। আমার সাথে রোজ বিকালে ক্রিকেট খেলে। স্বরূপ কৌতূহলী দৃষ্টিতে তাকায় শুধায়, কে? যার তার সাথে আবার মিশে যাচ্ছ তুমি? তারপর এখানে ওখানে যেতে বলবে আর চলে যাবে? বুব্ব ঘন ঘন মাথা নাড়ল। বেশ বিজ্ঞদের মতো করে বলল, বুব্বু এত বোকা নাকি? বুব্বু ভালো খারাপ বোঝে, আর বন্ধু খারাপ নয়, খুব ভালো। মামাও চেনে, মামামের সাথে ভাবও হয়েছে, জিজ্ঞাসা করো। স্বরূপ সরু চোখে তাকায় বোনের দিকে। কর্মরত সাধনা হঠাৎ থতমতো খেয়ে গেল ভাইয়ের এমন দৃষ্টিতে। সে অবুঝ কণ্ঠে শুধায়, কি ওভাবে তাকাচ্ছিস কেন? ওর কথা শুনিস? একটা বেহায়া লোকের সাথে চলে সে। হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখিনি, ওর ভাগ্য ভালো। আবার গুণ গাচ্ছে, যার জীবনে সিরিয়াসনেস বলতে কিছু নেই, পারে শুধু মানুষকে কষ্ট দিতে। আমার সাথেও ঝামেলা বেঁধে গিয়েছিল, পরে ক্ষমা চাইল। সেদিন দেখলি না? স্বরূপ শান্ত দৃষ্টিতে তাকিয়ে শুধায়, ফুল দিয়ে দুঃখিত বলার মতো ঝামেলা হয়েছিল? সাধনা ফের থতমতো খেয়ে গেল ছোট ভাইয়ের এমন প্রশ্নে। অপ্রস্তুত কণ্ঠে বলল, তেমন কিছু না, লোকটা সব কিছুতে বাড়াবাড়ি। অথচ করার মতো কিছু আছে?
যে করবে। বড়লোকের ভবঘুরে ছেলে, কোনো কিছু চিন্তা নেই, পারে শুধু না জেনে শুনে মানুষকে কষ্ট দিতে। সাধনা তিরস্কারের সাথে বলল। সরব ফের শোধায়, মানুষটা কে? নাম জানি না আমি। সাধনা ছোট্ট করে জবাব দিল। শহরের স্বনামধন্য ব্যবসায়ী নুহাশ মাহমুদের নাম শুনলেও এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য তার কাছে কোনো কালেই ছিল না, আর না জানার আগ্রহ দেখা যায়। মূলত এই অজ্ঞতার কারণ এটাই। বুব্বু তন্মধ্যে চেঁচিয়ে উঠল, আমি জানি বন্ধুর নাম হলো নুমান মাহমুদ। ভাগ্নের কথায় সহসা সরব খুক খুক করে কেসে উঠল। এলোমেলো দৃষ্টি ফেলে শুধায়, তার মতো ব্যক্তি তোমার বন্ধু? বুব্বু হেসে মাথা নাড়ল। সরব অপ্রস্তুত হলো বেশ। এই নোমানকে সে চেনে সেই ছোট থেকে, তাদের বেড়ে ওঠা এই সাউথ সেন্টার রোড আর হাজি মহসিন রোডেই। সেই সুবাদেই সে চেনে, কিন্তু কখনো কোনো সক্ষতা ছিল না, তবে মুখ চেনা। সাধনা বেশ অবাক হলো নোমানের নাম শুনে। এটা তবে নুহাশ মাহমুদের বিগড়ে যাওয়া সুনানা কুপুত্র। নিজের ভুলটি শুদ্ধে বিড়বিড় করলো সাধনা। দুপুরে খাবার টেবিলে তখন সবাই এক মনে খেয়ে যাচ্ছে, তবে একটি গলা থেকে একটা দানাও নামছে না। নুহাশ মাহমুদ নিজের থমথমে আদল থেকে বের হয়ে গলা কাকারি দিল। নতমস্তকে খেতে খেতে গম্ভীর গলায় বলে উঠল, নয়রা, আম্মা আপনি খাচ্ছেন না কেন? খাবার নিয়ে বসে থাকতে নেই? নয়রা টলটা দৃষ্টি তুলে তাকায়। সে জোরপূর্বক খাবার মুখে তুলল। নোমান মিনিট 5 যাবৎ বোনকেই দেখছিল, দৃষ্টিতে পর্যবেক্ষণের রেশ। সে বোনের দিকে খানিক ঝুঁকে গিয়ে শুধায়, নুরু, কি হয়েছে? মন খারাপ? নয়রা চোখ তুলে তাকায়। কিশলয়ের ন্যায় তীর করে কেঁপে ওঠা ঘনপল্লব জাপটে অবুঝবোকা কণ্ঠে শুধায়। আজ শুক্রবার কেন? নোমান কিয়ৎকাল হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। তার ইদানিং মনে হয় নয়রা বদলে যাচ্ছে তার কৌতূহল, বদলে যাচ্ছে তার সহজাত প্রবৃত্তিগুলো এবং অভ্যাস, যেটা খুব অল্পতেই সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। সে ভাবনা গভীর হতে না দিয়ে শেষে বলল, পাগলা নুরু শুক্রবার কবে থেকে অপছন্দ করতে শুরু করলো? নয়রা আবেগ মাখা কণ্ঠে অনুযোগ এনে বলল, আমার পাগলা নুরু বলবে না ভাইজান, আমি পছন্দ করি না এই নাম বিকৃত করা। নোমান শুনল বোনের কথা, মাথা নেড়ে বলল, আচ্ছা, আমার পাগলা নুরু যখন তার নাম বিকৃতি করে পাগলা নুরু ডাকতে বারণ করেছে, তখন আমি আর কখনো তাকে পাগলা নুরু বলে ডাকবো না, ঠিক আছে? আমার পাগলা নুরু। নয়রার আগে ফোঁস করে উঠল। এমনিতেই চোখ দুটো অজুহাত করছিল নোনা জল মুক্ত করার, এখন যেন প্রশ্রয় পেল দুর্দান্ত রকমের। নয়রা ফ্যাচ করে কেঁদে উঠে দুম করে ভাইয়ের বাহুতে বাড়ি দিল। রেগে বলল, বিরক্ত করবে না ভাইজান। নোমান খিকখিক করে হেসে উঠল। সেই হাসিতে নয়রা আরও ব্যথিত হলো। সে খাবার ছেড়ে ছুটে চলে যায় নিজের ঘরে। সকালে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। নুহাশ মাহমুদের মাঝে কোনো বিচলন দেখা গেল না। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে নিজের খাবারের দিকে, যেন তার মস্তিষ্ক বিভোর গভীর ভাবনায়, যেখানে একমাত্র চিন্তা শুধু বোকা মেয়ের বোকামো শুধরানো। মিতার নিরাদ রাগনিত স্বরে নোমানের উদ্দেশ্যে বলল, কি অবস্থা নোমান? খাওয়ার সময়ও তোর এমন ফাজলামো করতে হবে? ভাইয়ের কথায় নোমান মৃদু হেসে সবাইকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আমি দেখছি নুরুকে। মায়ের কথায় নোমান নিজের প্লেটে আরও কিছু ভাত, সবজি, মাংস নিয়ে বোনের ঘরের দিকে পা বাড়ায়। চাপিয়ে রাখা দরজা খুলে ঢুকতেই বালিশে মুখ ডুবিয়ে শুয়ে থাকা বোনকে দেখে মৃদু হাসল নোমান। ভাত মাখতে মাখতে বোনের পাশে বিছানায় পা গুটিয়ে বসল। আদুরে গলায় বলল, নুরু ওঠ, এখন বল, শুক্রবার হয়েছে তো কি হয়েছে? বাইরে যাবি? চল চল ভাইজান নিয়ে চপো। নয়রা ঘাড় কাত করে বিষণ্ণ চোখে তাকায় ভাইয়ের দিকে, কিন্তু কিছু বলল না। নোমান ভাত মেখে বোনের মুখের সামনে তুলে ধরল, নম্র স্বরে বলল, খাবারের সাথে রাগ দেখাতে নেই, মোট কথা কোনো কিছুর সাথেই রাগ দেখাতে নেই, তাহলে লস আমাদেরই, বুঝলি? রাগ না দেখিয়ে উপায় খুঁজতে হবে সমস্যা সমাধানের জন্য। এখন তোর সমস্যা বল, ভাইজান সমাধান খুঁজে দিচ্ছি, তবুও মন খারাপ করে থাকা যাবে না। নয়রা ইদানিং খুব সহজেই এমন উপদেশ গ্রহণ করে নেয়, তাই আজও ভদ্রমেয়ের মতো গ্রহণ করতে উদ্যত হলো। বাইজান তো ঠিকই বলেছে, সমস্যার জন্য মন খারাপ না করে সমাধান খুঁজতে হবে। সে উঠে বসল, ভদ্রভাইয়ের মতো ভাইয়ের দিকে খাবার মুখে তুলে নিল। নোমান মৃদু হেসে শুধায়, বাইরে যাবি? নয়রা উপর নিচ মাথা নেড়ে সায় জানালো। নোমান ফের শুধায়, কোথায় যাবি? বিড়ঙ্গনায়। আজ তো রিঙ্গনা বন্ধ। এটাই তো সমস্যা। নয়রা নাকমুখ কুচকে বলল, তবে অন্তঃস্থলে চাপা সমস্যা যে অন্য কিছু। আজকাল 2 দিন ব্যাংক বন্ধ, এটাই নয়রার সকল সমস্যার মূল। বোনের বিরক্তিতে একরাশ আশায় পরিপূর্ণ করে দিয়ে নোমান এবারেও চমৎকার হেসে পড়ল। ভাইজানের কাছে এর উপায় আছে নুরু, তুই যাদের জন্য বীরঙ্গনায় যেতে চাইছিস তাদের ডেকে নিয়ে আয়, তবেই তো হয়ে গেল। ঘোরাও হবে, আড্ডা দেওয়াও হবে,
মন খারাপও দূর হয়ে যাবে। নৈরার চোখ মুখ চকচক করে উঠল ভাইয়ের কথায়, কিন্তু পরক্ষণে মনমরা হয়ে শুধায়। কিন্তু সে তো আসবে না, কঠোর কি না? নোমান থমকালো, চমকালো, অপ্রস্তুত সন্দিহান হয়ে শুধায়। সে মানে কে? নৈরা হতচকিত সোজা হয়ে বসল, দৃষ্টি চুরি করে এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনে স্বরে বলল। আছে বীরঙ্গনা একজন সঙ্গী, আমার খুব কাছের মানুষ। ও। নোমান সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে ছোট করে জবাব দিল। নৈরাকে ভাত খাইয়ে দিয়ে নোমান ঘর থেকে বের হয়ে আসলো। ভাইজান যেতেই নৈরা দ্রুত ফোনটা হাতে নিল, কাঙ্ক্ষিত নাম্বারটিতে কল দিল নির্দ্বিধায়। পিসির সামনে বসে কাজ করতে থাকা স্বরূপের ধ্যানচ্যুত হয়। ফোনটি তীব্র শব্দ করে বেজে উঠতেই স্ক্রিনে দৃষ্টি রাখলে অযথাই ঠোঁটের কোণা স্মিত বেঁকে যায়। বিগত 3 মাসে কেউ জোরপূর্বক তাকে হুটহাট ফোন করার অধিকার ছিনিয়ে নিয়েছে। এমনি হুটহাট সময় অসময়ে ফোনটি বেঁচে ওঠে। কর্ণকুহরে আন্দোলিত হয় বোকাশোকা ঋণী চিনি মিষ্টি কণ্ঠ, যে কণ্ঠ থেকে শুরু করে মানুষটাকে সে চেয়েও উপেক্ষা করতে পারে না। ফোনটি কাঁধে চেপে সরব হাত কিবোর্ডে স্থির রাখল। মিশরে ডেকে ওঠে। নৈরা। ভেসে আসলো চঞ্চল কণ্ঠ। আপনি কোথায়? পিসিতে বসেছি। আজ সবজি কিনতে যাবেন না? প্রয়োজন নেই, আগামীকাল কিনবো। আগামীকাল ছুটি আছে। নৈরা সবেগে বিরোধিতা করে উঠল। না না, আগামীকাল কেন? আপনি আমার ছাড়া সবজি কেন কিনবেন? আপনি বরং এখন আসুন বীরঙ্গনায়, আমরা একসাথে গিয়ে সবজি কিনবো। সবজি কেনাটা এতটা গুরুত্বপূর্ণ নয় নৈরা। স্বরূপের শান্ত কণ্ঠ, কিন্তু ঠোঁটের কোণে স্মিত হাসি। তার খুব ভালো লাগে মেয়েটির পেট থেকে সত্য কথা বের করতে। তার ভালো লাগাকে বাড়িয়ে দিয়ে নৈরা ছটপট কণ্ঠে বলে উঠল। কিন্তু আমার আপনার সাথে দেখা করাটা গুরুত্বপূর্ণ। স্বরূপ গা দুলিয়ে হাসল, কাজ থামিয়ে কানে হাত ঠেকিয়ে ফোনটি করে শুধায়। কেন প্রয়োজন? লাউয়ের মতো পানসে হাদাবোদা লোকের সাথে আপনার দেখা করাটা কেন প্রয়োজন? নৈরা খুব বলতে ইচ্ছে করলো, আপনাকে দেখাটা আমার জীবনের একমাত্র ইচ্ছে, অভ্যাস, লক্ষ্য, কিন্তু সাহস হলো না। নম্র স্বরে বলল। আমি রান্না করেছি আপনার জন্য, না খেলে নষ্ট হয়ে যাবে, একটু আসুন না। আর বিরক্ত করব না আমি। আর বিরক্ত করব না, কথাটি বড্ড তিতকুটে বিড়ম্বনা নিয়ে প্রতিধ্বনিত হলো কর্ণজোড়ে। বুক জুড়ে সূক্ষ্ম ছেদ গভীরভাবে আঘাত আনল যেন, অথচ এটা মন মস্তিষ্ক স্বীকার করতে নারাজ। সে পিসির দিকে স্থির দৃষ্টি রেখে মিহি স্বরে বলল। আসছি। নৈরার মুখে বিশ্বজয়ের হাসি, চঞ্চল কণ্ঠে বলল। আসুন আসুন, গতকালকে শার্টটা পরে আসবেন কিন্তু। স্বরূপ মলিন হাসল। নৈরা ফোন রেখে ছুটে বিছানা থেকে নামে। আলমারি খুলে স্বরূপের দেওয়া শাড়িটি বের করে তাতে গাল লাগিয়ে দাঁড়িয়ে রইল। শাড়িটিতে আদর করে বলল। কি সুন্দর নরম তুলতুলে শাড়ি, তোমায় আজ পরবো আর সুন্দর করে সাজবো। স্বরূপ দেখে মুগ্ধ হবে নিশ্চয়ই। মেয়েটি কাকে শুধালো জানা নেই। ঘর জুড়ে জড়বস্তু দুটো হাঁসের ছানা আর খরগোশটি তার পায়ের কাছে গুটি গুটি পায়ে ঘুরঘুর করছে। তারাও মাঝে মধ্যে তীব্র বিরক্তি প্রকাশ করে, হয়তো বলেই ফেলে মেয়েটি খুব বোকা। ডার্ক মেরুন রাঙা শাড়ির সাথে স্বর্ণালী পাড়, লতানো দেহে জড়িয়ে গেল আঁটোসাঁটো হয়ে। কোমর সমান চুল গুলোর নিম্নাংশ প্রাকৃতিকভাবে ঘাটতারা মানে কোকড়ানো থাকে, অথচ মুখের উপরে চুলগুলো একদম ভদ্র সভ্য। চোখে কাজল টানলো, ঠোঁটে গোলাপি রঞ্জক পদার্থ, ফ্যাকাশে শুভ্র রাঙা বরণ তাতে খিলখিলিয়ে উঠেছে। হাতে কানে বাবার দেয়া গহনাগুলো এখন আর শোভা পায় না নৈরার। তার বোকা মনের হঠাৎ করে মনে হলো, এই যে হীরের গহনাগুলো তার প্রিয় মানুষটাকে ছোট করছে, তাদের মধ্যে অদৃশ্য জড়তা সৃষ্টি করছে পাথরগুলো। তাই তো অলঙ্কারবিহীন সিদে সাদা একটা শাড়িতেই নিজেকে সবসময় সাজায় নৈরা। আজও পরিপূর্ণভাবে তৈরি হয়ে নৈরা চমৎকার হাসলো নিজেকে দেখে। তবে ঘর থেকে বের হতেই বাবা গতিরোধ করে দাঁড়ালো তার। অপ্রস্তুত নৈরা একগাল হাসলো বাবাকে দেখে। নুহাশ মাহমুদ শান্ত দৃষ্টিতে তাকিয়ে শুধায়। কোথায় যাচ্ছেন আম্মা? বীরঙ্গনাতে যাব বাবা। নৈরা ছোট জবাবে নুহাশ মাহমুদ মৃদু হেসে বলল। আজ বীরাঙ্গনা বন্ধ আম্মা। নৈরা যেন জবাব তৈরি করে রেখেছিল, চটপটে কণ্ঠে বলল। বীরঙ্গনার কিছু প্রিয় মানুষ আজ দেখা করতে আসবে বাবা, তাদের সাথেই দেখা করতে যাচ্ছি। নুহাশ মাহমুদ এই প্রত্যুত্তরে মৃদু হাসলো। মেয়ের আপদমস্তক দেখে বলল। আপনার গহনাগুলো কোথায় আম্মা? নৈরা আবার ঝিমিয়ে পড়ল। বাবা অলঙ্কারবিহীন তাকে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে না যে, সে মিনমিনে স্বরে বলল। খুলে রেখেছি বাবা, পড়তে অস্বস্তি হয়। আপনাকে অলংকার ব্যতীত একটুও মানায় না আম্মা। মরা কোষের মতো নির্জীব, অনুজ্জ্বল, প্রাণহীন দেখতে লাগে। নৈরা চোখ তুলে তাকায় বাবার দিকে, আবুজ কণ্ঠে বলে ওঠে। জলজ্যান্ত মানুষের থেকে কৃত্রিম পাথরের ক্ষমতা কি বেশি বাবা? ওই পাথরগুলো কেন আমার উজ্জ্বলতা সৌন্দর্য হবে?
যেখানে আমার জলজ জ্যান্ত প্রিয় মানুষগুলো আমার সৌন্দর্যের আসল কারণ। আমার সৌন্দর্য ওই হীরের পাথরগুলো নয়, বরং আমার প্রিয় মানুষটি। নুহাশ মাহমুদ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ের দিকে, গভীর কণ্ঠে শুধায়। আপনার প্রিয় মানুষটা কে আম্মা? নৈরা অপ্রস্তুত হেসে বলল, তোমরা সবাই আমার প্রিয় মানুষ। আমি আসছি বাবা, দেরি হয়ে যাচ্ছে। নৈরা বলেই এক ছুটে বেরিয়ে গেল। নুহাশ মাহমুদ তাকিয়ে রইলেন ছুটতে থাকা মেয়ের পথের পানে। উদাসীন কণ্ঠে বলে ওঠে, বাবা মায়ের কাছে সন্তান যখন মিথ্যা বলে তখন প্রচণ্ড কষ্ট হয় আম্মা। যখন মা হবেন তখন বুঝবেন। বাবা তো আছি সবসময় আপনাকে সঠিক ভুলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এটাও দেখাবো সন্তান মিথ্যা বললে একজন বাবার কতটা কষ্ট হয়। জ্যৈষ্ঠের এই দুর্দমনীয় দাবদাহে দাপটে সূর্যের তেজকে হঠাৎ করে সর্বশান্ত করে দিয়ে অসময়ের বৃষ্টি যেন এক টুকরো প্রশান্তিময় শীতলতার ছোঁয়া নিয়ে আগমন ঘটে ছোট্ট শহরের বুকে। হঠাৎ গগনের ঠিক কী কারণে বিরাগ ভজন হলো যে আগাম বার্তাবিহীন এই বাড়িধারার বর্ষণ হয়ে চলেছে। আকাশে ধূসর মেঘের ঘনঘটা। আপাতত ঝিরিঝিরি বৃষ্টিতে গাছপালা সিক্ত হচ্ছে মন্থর গতিতে। ভিজে উঠেছে পিচের রাস্তা। ছাতা হাতে একাকী অপেক্ষারত সুঠাম দেহটি গায়ের ভর ছেড়ে একাধারে তাকিয়ে আছে ব্যস্ত রাস্তার পানে। তার অপেক্ষারত দৃষ্টি থেকে উদাসীনতা কেড়ে নিয়ে দৃষ্টি সীমানায় প্রবেশ করে কালো একটি গাড়ি। কাঙ্ক্ষিত গাড়িটি নয়নদয় যে নিজ উদ্যোগে আবৃত হলো। গাড়িটি থামলো অনেকটা দূরে রাস্তার ঠিক ওপারে। কালো গাড়ির জানালাটি মন্থর গতিতে খুলতে শান্ত আখিদয়ে আশ্রে পড়ল একরাশ উৎসুকতা, আগ্রহ। জানালা ভেদ করে সাদা বাঁকের ন্যায় লম্বাটে ঘাড় বের করে একটি মেধিন স্নিগ্ধ মুখশ্রী ভেসে উঠল। শক্ত হাতে ছাতা আঁকড়ে ধরে সরব একাধারে নির্নিমেষ তাকিয়ে রইল ফোটায় ফোটায় সিক্ত হতে থাকা সেই শুভ্র বরফখণ্ডের ন্যায় মুখটির দিকে। নৈরা বৃষ্টির প্রকোপ আঁচ করতে পেরে মুখটি ঢুকিয়ে নিল গাড়ির ভেতর। নম্রকণ্ঠে জামশেদের উদ্দেশ্যে বলল, বাইরে বৃষ্টি নেই চাচা, আপনার অত দূর যাওয়ার প্রয়োজন নেই, আর চলে যান আপনি, আমি এখান থেকে চলে যাচ্ছি। জামশেদ শান্ত চোখে তাকিয়ে মাথা নেড়ে সায় জানালো। নৈরা হাঁপ ছেড়ে বাঁচল আজ আর ড্রাইভার চাচাকে কোনো হুমকি ধমকি দিতে হয়নি বলে। সে ব্যাগ কপালে ঠেকিয়ে গাড়ির দরজা খুলে বের হয়। বৃষ্টির ফোঁটা সামলে এদিক ওদিক এলোমেলো চোখ ফেলল সে। অদূরে ছাতা হাতে সুটামদেহী লোকটিকে দেখতেই গন্তব্য সুনিশ্চিত করে নেয়। ওষ্ঠকোণের প্রগাঢ় হাসি নিয়ে নৈরা এক হাতে শাড়ির কুচি চেপে এক ছুট লাগালো। অদূরে কখনো একটি উদাসীন দৃষ্টি মেয়েটির উপরেই নিবদ্ধ। ওই যে 600 টাকার সুতির শাড়িতে আবৃত ধারটিকে দেখতে ঠিক যেন স্বরূপ ইব্রাহিমের একচ্ছট্ট অবিচ্ছেদ্য অংশ মনে হলো। এখনও অসংলগ্ন কথাবার্তা চিন্তায় আসলেও আজ আর দমল না স্বরূপ। বৃষ্টি ফোঁটায় ভিজে ওঠা নারী বদন, দৃশ্যমান নগ্ন গোড়ালি, খালি হাত, কান, গলা, নিগুড় দৃষ্টিতে দেখতে দেখতেই স্বরূপ বিড়বিড় করল, এক জোড়া নুপুর, এক জোড়া চুড়ি, এক জোড়া কানের দুল আর একটা লকেট সহ চেন, এই তো কাঞ্চনবালা স্বয়ং সম্পূর্ণ। তবে সাদামাটা কাঞ্চনবালার মাঝে স্বরূপ এতটাই ডুবে গেল যে মস্তিষ্ক ভুলে বসল। মেয়েটি রাস্তা পারাপারে অনভ্যস্ত। ছুটে থাকা মেয়েটিকে দেখতে দেখতে আচমকাই স্বরূপের স্থিরতা ভঙ্গ হলো ভয়ানক সাইরেনের আওয়াজে। এ যেন কোনো যানবাহনের সাইরেন নয়, বরং আগমনী মৃত্যুর শেষ ধ্বনি। স্বরূপের আড়ম্বরবিহীন দেহ দৃষ্টিতে যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। সে চকিতে তাকায় বা দিক থেকে ক্ষিপ্র গতিতে এগিয়ে আসা বাসটির দিকে। অন্তঃস্থল ঈষৎকে পেটল ঈষৎ হারণের ভয় জেগে বসতে। ভয়টা স্ফুট স্বরে ডেকে ওঠে, নৈরা। মস্তিষ্ক অচল হয়ে পড়ল। অস্থির দৃষ্টি ফেলে পুরুষটির দেহ স্বয়ংক্রিয়ভাবে ছাটাতি ছেড়ে ছুটতে লাগলো সর্বোচ্চ শক্তি দিয়ে। কিসের এত তারা জানা নেই স্বরূপের, তবে না পেয়েও হারিয়ে ফেলার ভয় কেন তার মনে। ছুটতে ছুটতে মাঝপথে আসতেই নৈরার দেহ অনড় হয়ে গেল দ্রুতগামী বাসটি দেখে। রাস্তা পারাপারে অনভ্যস্ত মেয়েটির পা দুটো জমে গেল ভয়ে। বাসটির নৈকট্য তখন বিপদসীমা ছাড়িয়ে গেল, কিন্তু ততক্ষণে মেয়েটির ছিমছাম অবয়ব সেটে গেল একটা সুরক্ষিত বলয়ের মাঝে। নৈরা ভয়ার্ত দৃষ্টি তুলে তাকায়। দৃষ্টি নিবদ্ধ হয় লালচে অশ্রু টলটলে দুটি ভয়ার্ত দৃষ্টি। স্বরূপ উচ্চস্বর সামলে ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে ওঠে, সবকিছুর একটা সীমা থাকা প্রয়োজন নৈরা। এগুলো কি এত উদ্গ্রীবতা কেন? আপনি কি ভুলে গিয়েছেন আপনি রাস্তা পার হতে পারেন না? কি হতো আজ আপনি দেখলেন না? স্বরূপের কণ্ঠ জড়িয়ে যাচ্ছে। আশেপাশের কাছে মানুষ ইতিমধ্যেই নৈরার উপর রেগে কিছু ধমক ছুঁড়ে মারল। এত কাণ্ডজ্ঞানহীন মেয়ে হয় নাকি? আঁকড়ে ধরা শক্ত হাঁটটি থেকে পাওয়া ব্যথা সহ্য করে নিয়ে নৈরা মিনমিনে স্বরে বলল, স্বরূপ লাগছে। স্বরূপ মোটেই ছাড়ল না মেয়েটির কোণে, বরং আরো জোরালোভাবে আঁকড়ে ধরল। দৃষ্টি তার চঞ্চল, শ্বাস প্রশ্বাসের গতি ক্ষিপ্র।
নৈরা ফ্যালফেল করে তাকিয়ে রইল হঠাৎ অশান্ত অস্থির হয়ে পড়া মানুষটার দিকে। মৃত্যুর ভয়ও যেন ফিকে পড়ল লোকটার মাঝে নিজেকে হারানোর ভয় দেখে। সরব ফের কঠোর চোখে তাকালো মেয়েটির দিকে। নৈরা স্ফীত হাসল সেই কঠোর দৃষ্টি দেখে। সরব কপাল কুচকে তাকায় তার পানে, আশ্চর্য হয়ে শুধায়, মেয়ে আপনি হাসছেন? নৈরার ডাগর ডাগর নেত্র তখন টলমলে ধিমি স্বরে বলে ওঠে, আমার মৃত্যু শঙ্কার কারণে যদি আপনার চোখে নিজেকে হারানোর ভয় দেখার সৌভাগ্য হয়, তবে এমন মৃত্যুর পয়গাম আবারও জারি হোক। আপনি আমার হারানোর ভয় পান, আর আমার বোকা মনটা দেখে স্বস্তি পাক। সরপের হাতের বাঁধন শীতল হয়ে আসে। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মেয়েটির দিকে। অন্তঃস্থলে প্রশ্ন করে উঠল, বোকা নারীটির বোকা প্রেমের শিকড় ঠিক কতটা গভীর? আরে ওই মুখ করি, ধীরস্থির রাস্তা পার হইলে কি তোর পীড়িত কমে যাবি? অনাকাঙ্ক্ষিত ক্ষিপ্ত কণ্ঠে নৈরা কপট কপাল কুচকে সরপকে টপকে উকি দিয়ে তাকায় চাওয়ালির দিকে। কোমরে হাত দিয়ে রাগনিত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে চাওয়ালি। সে মুখ ঝামটা মেরে শুধায়, কি হয়েছে তোমার? চাওয়ালি চায়ের ছাকনি হাতে নেড়ে নেড়ে রাগনিত স্বরে বলে, তুই করলি কি মাত্র? ব্যাককেল মায়া, এভাবে কেউ রাস্তা পার হয়? কিছু যদি হয়ে যায় তো? আস্তে ধীরে আসলে কি তোর পীড়িত কমে যাবে? নৈরা চোখ মুখ কুচকে শাসিয়ে বলল, ছি, নোংরা কথা বলবে না বুড়ি। পীড়িত কি আবার? চাওয়ালি ছাকনি হাতে তেড়ে আসলো তার দিকে, হাত নেড়ে নেড়ে বলে, এই, তুই আমায় কথা বলা শেখাবি? তুই আগে জন্মেছিস নাকি আমি? তাতে কি, তোমার ভাষা ঠিক নেই, আমি তা বলবো না? নৈরা শাড়ির আঁচল মুখে চেপে হাঁচি দিতে দিতে বলল। চাওয়ালি ফোঁসফোঁস করে বলল, আগে নিজে ঠিক করে চলা শেখ খচ্চর মায়া, তারপর আমায় কথা শেখাবি। এখনো শাড়ির আঁচলে মুখ মোছা, সে আসছে আমায় কথা বলা শেখাতে। বলে চাওয়ালি নিজের দোকানে চলে গেল। নৈরা তখনও নিরুদ্বেগ আঁচলে মুখ চেপে হাঁচি দিয়েই যাচ্ছে। অন্যদিকে স্বরূপ অবাক পানে তাকিয়ে রইল চাওয়ালি আর নৈরার দিকে। ছোলাওয়ালা তার দৃষ্টি দেখে হেসে ফেলল, বলল, স্যার, নারী জাতি মানেই সংঘর্ষ। স্বরূপ ফোঁস করে নিঃশ্বাস ফেলল। মাথাটা ধপ করে ভারী হয়ে উঠল, মুখ ধরপড় করছে। সে বুকে হাত চেপে নিজেকে সামলানোর চেষ্টা করলো। হাসি দিতে দিতে নৈরা পা বাড়াচ্ছিল ছাউনির দিকে, কিন্তু তৎক্ষণাৎ তার হাতটা কেউ টেনে ধরল। নৈরা চমকে তাকায় স্বরূপের ভয়ার্ত মুখের দিকে। হেসে উঠল মেয়েটি। লোকটার হাতের উপর চাপড় দিয়ে আশ্বস্ত করল, মেয়ে স্বরে বলল, এত ভয়ের কিছু নেই, আপনি ছুঁড়ে না ফেললে কখনো দূরে যাব না। স্বরূপের আঁকড়ে ধরা হাতটি শিথিল হয়ে আসলো মেয়েটির কথার প্রেক্ষিতে। ছুঁড়ে ফেলবে, তার তো আঁকড়ে ধরারই অধিকার আর যোগ্যতা নেই। নৈরা মলিন চোখে দেখল ছেড়ে দেয়া হাতটি। মলিন কণ্ঠে বলে ওঠে, এমনি ছেড়ে দিলেন? স্বরূপ জবাব দিতে পারল না। এলোমেলো দৃষ্টি ফেলে ছাউনির নিচে চলে যায়। নৈরাও নাকে আঁচল চেপে এগিয়ে যায়। ছাউনির নিচে যেতেই চাওয়ালি তার দিকে একটা ওয়ান টাইম টিস্যুর প্যাকেট এগিয়ে দিল। নৈরা গা দুলিয়ে হাসল চাওয়ালির রাগনিত মুখে ভালোবাসা প্রকাশের ধরন দেখে। বলে ওঠে, বুড়ি কি ঢং! চাওয়ালি মুখ বাঁকালো মেয়েটির কথায়। টিস্যুর প্যাকেটটি আবার নেড়ে বাজখাই গলায় বলে ওঠে, এটা কি আমি আজীবন ধরে বসবো? ততক্ষণে আরও একটি হাত তার দিকে একটা টিস্যু বাড়িয়ে দিয়েছে। স্বরূপ খেয়াল করেনি চাওয়ালি হাতের টিস্যু। অপ্রস্তুত হলো সে। নৈরা হেসে খপ করে স্বরূপের রুমালটি নিয়ে বলে, তোমার টিস্যু তোমার কাছে রাখো চাচি। চাওয়ালি টিস্যু রেখে খোঁচা মেরে বলল, হ্যাঁ, আমার টিস্যু নিলে তো তোর পীড়িত কমে যাবে। নৈরাও মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, ছি, আবার নোংরা কথা বলে। হ্যাঁ, কবে যাবে প্রেম? চাওয়ালি চা বানাতে লাগলো নিজ মনে। ঠোঁটের কোণে তার মৃদু হাসি। প্রতি সপ্তাহে মেয়েটির বোকা প্রেম আর ঝগড়া দেখে তার একটা সুন্দর বিকাল কাটে। এখন তার অভ্যাস এই মেয়েটির মুখ না দেখলে তার দিন ভালো যায় না। ভেবেছিল আজ শুক্রবারটা হয়তো বড্ড বেরং হবে, কিন্তু না, হয়নি। সে প্রসন্ন মনে চা বানাতে লাগলো। স্বরূপ নিজেকে শান্ত করে এগিয়ে এসে চাওয়ালিকে নম্র স্বরে বলল, চাচি একটা দুধ চা দেবেন, একটু মশলা দিয়ে বানাবেন যেন হাঁচি ভালো হয়ে যায়। চাওয়ালি ঘন ঘন মাথা নেড়ে সায় জানালো। নৈরার চোখমুখ তখন উজ্জ্বল। লোকটি তার জন্য চিন্তা করেছে, এটাই অনেক। সে চঞ্চল কণ্ঠে শুধায়, আমার জন্য বলছেন? আমি চা খাবো না, দুধ চায়ের তো দরকারই নেই। স্বরূপ থমথমে মুখে বলল, বেশি কথা না বলে চুপচাপ বসুন। আপনার জ্বর এখনো ভালো হয়নি, অথচ আপনি বৃষ্টিতে ভিজছেন। আপনি বড্ড বেপরোয়া নৈরা। নৈরা অস্থির হয়ে পড়ল। মাটির এক ভার দুধ চায়ের দাম যে 20 টাকা। এত টাকা কেন খরচ করবে স্বরূপ? স্বরূপের কাছে বরাবরই যেন মেয়েটি এক খোলা পান না। সে শান্ত স্বরে মেয়েটির অস্থিরতাকে প্রশমিত করে বলল, গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত অনেকগুলো কাজ করেছি,
একদিনেই $120 আয় করেছি। এত চিন্তার কিছু নেই। নৈরা উজ্জ্বল দৃষ্টিতে তাকায় লোকটির পানে, প্রবল আগ্রহের সাথে শুধায়, সত্যি $120 একদিনে? এ তো অনেক টাকা। সৌরভ মৃদু হেসে ঘাড় নাড়ল। নৈরার অস্থিরতা কমল। সে ছাউনির নিচে বসে ব্যাগ থেকে এয়ারটাইট কন্টেনারটা বের করে চঞ্চল কণ্ঠে বলল, নিন নিন, ঠান্ডা ঠান্ডা খেয়ে নিন, খুব সুস্বাদু লাগবে। সৌরভ প্রচণ্ড আগ্রহের সাথে মেয়েটির হাত থেকে বাটিটি নিয়ে খেতে বসল। চাওয়ালি ততক্ষণে চা দিয়েছে নৈরার হাতে। সে বৃষ্টি ভেজা স্নিগ্ধ শীতলতায় 10 মিনিট অনায়াসে কাটিয়ে উঠল দুই মানব মানবী। সন্ধ্যা নেমে যাবে, সবজির বাজারে যেতে হবে। খাওয়া শেষে সৌরভ চায়ের বিল দিতে গেলে চাওয়ালি সরু চোখে তাকায় তার দিকে, গম্ভীর গলায় বলে, ওই খচ্চর মুখ পুরি আমার থেকে চা খাবে আর আমি টাকা নেব? আমার এত টাকার অভাব পড়েনি। সৌরভ কপাল কুঁচকে তাকায় চাওয়ালের দিকে। নৈরা ফোড়ন কেটে বলল, হ্যাঁ, তুমি তো বড় লোকের বেটি, তোমার অভাব পড়বে কেন আবার? সৌরভ মেয়েটিকে চোখে শাসায়। চাওয়ালের দিকে জোরপূর্বক টাকা বাড়িয়ে দিয়ে বলে, গতকালও টাকা নেননি চাচি, আজ আমি আপনার কোনো কথা শুনছি না, রাখুন এটা। চাওয়ালি হেসে বলল, লাগবে না স্যার, আমি ওরে খুব ভালোবাসি, আপনি এটা রাখেন। আপনি শুধু একটু মুখপুরীর বোকামোগুলোরে ধৈর্য রাখেন, এতে আমি খুশি। চাওয়ালি হেসে বলল। টাকা হাতে সৌরভ এই পর্যায়ে নীরবে হাসল। আর বরাবরের মতো বোকা মেয়েটির বিষয়ে নীরব হয়ে যাওয়া স্বরূপের নীরবতায় নৈরা মিলান হাসল। সে ব্যাকুলতার সাথে অপেক্ষা করছে সেদিনে, যেদিন সৌরভ তাকে এড়িয়ে যাবে না, দূরে ঠেলে দেবে না, বরং ভালোবেসে আগলে নেবে। নৈরা যাওয়ার বেলায় চমৎকার হাসি নিয়ে চাওয়ালির সামনে গিয়ে দাঁড়ায়। চাওয়ালি মেয়েটিকে দেখতেই খুব বাকল। নৈরা হেসে উঠে হাত বাড়িয়ে চাওয়ালির গালে থাকা বিশাল আঁচিলের মতো তিলটা ছুঁয়ে দিয়ে বলে, বুড়ি তুমি খুব ভালো, আমি তোমায় খুব ভালোবাসি। হয়েছে হয়েছে, আদিক্ষেতা করতে হবে না। চাওয়ালি থমথমে মুখে বলল। নৈরা ব্যাগে কন্টেনার ঢুকাতে ঢুকাতে বলল, কাল তোমার জন্য আমি পুডিং বানিয়ে নিয়ে আসবো, বুঝলে? আজ তো তোমায় দিতে পারিনি। লাগবে না তোর পুডিং আমার। কেন লাগবে না? খুব মজা হয় খেতে। দেখো না সৌরভ কি মজা করে খায়। কাল তোমার জন্যও আনবো, খাবে কিন্তু। নৈরা প্রবল উৎকণ্ঠা নিয়ে বলল। চাওয়ালি মৃদু হেসে বলল, আচ্ছা আনিস। নৈরা হেসে মাথা নাড়ালো, বলল, যাই। হ্যাঁ যাই বলতে নেই, বলা আসি। চাওয়ালি ফের বলল। নৈরা যেতে যেতে পা থামায়, ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, আসার হলে যাই বললেও আসবো চাচি, আর যাওয়ার হলে আসি বললেও ফিরে আসবো না। আর এসব কুসংস্কার বুড়ি। চাওয়ালি মলিন মুখে তাকায় মেয়েটির পানে, বলল, এসব কুসংস্কার আমাকে মতো খুঁতখুঁতে মনের শান্তি দেব এককাল মাইয়া, বল আসি। নৈরা ডানে বামে মাথা নেড়ে বলল, আচ্ছা আসি। পকেটে আজ টান না থাকায় সৌরভের একটু ইচ্ছা হলো না আর্থিক সমস্যাগুলোকে প্রকাট হয়ে দাঁড়াতে দিতে। সে আজ খোলা হাতে খরচ করতে লাগলো একটু সুন্দর স্মৃতি জোগানে। বৃষ্টির কারণে ইজি বাইকে করে সন্ধ্যা বাজারে পৌঁছালো নৈরার সৌরভ। নৈরার এতে বেশ আপত্তি ছিল 20 টাকা রিক্সা রেখে 40 টাকা দিয়ে ইজি বাইকে করে যাওয়াতে। বৃষ্টি ভেজা বিকালের সতেজ সবজির বাজারে ঢুকতেই নৈরা প্রাণোচ্ছল হাসল। চঞ্চল পায়ে এদিক ওদিক ছুটতে ছুটতেই তার দৃষ্টি কাড়ল এক ঝুড়ি ব্রোকলি। পুরো বাজারে একটা লোকের কাছেই শুধু কিছু ব্রোকলি আছে। সাধারণত এখন ব্রোকলি সিজন না হওয়ায় পছন্দের সবজিটি পূর্ণ মনোযোগ কাড়ল নৈরার। নিশ্চয়ই সংরক্ষিত নয়তো অন্য কোনো উপায় উৎপাদন করা। সে ছুটে যায় লোকটির কাছে, ব্রোকলি ছুঁয়ে ছুঁয়ে দেখে শুধায়, চাচা ব্রোকলি ভালো? সবজিওয়ালা ঘাড় নেড়ে বলল, খুব ভালো, খুব ভালো। এই সময়ে হঠাৎ কিছু পাইয়া গেছি, নিয়া আসছি, আর এই কয়টা বিক্রি করলেই শেষ। কিন্তু এখন তো ব্রোকলির সিজন না চাচা। এইগুলা বিশেষ উপায়ে উৎপাদন করা হয়েছে মা। অনেক জায়গায় এখন এমন চাষ শুরু করেছে। এরপর থেকে দেখবা সব সবজি 12 মাস পাইবা। ও, নৈরা একগাল হেসে বলল। পরপরই সৌরভের দিকে তাকিয়ে আবদার করে বলল, সৌরভ আজ একটা ব্রোকলি নিন না। সাধারণত ব্রোকলি বেশ নাজুক এবং রেয়ার এক সবজি। একদিনে বেশি রাখলে তার খাওয়ার উপযোগী থাকে না, হলুদ হয়ে যায়। তাই বিক্রেতারাও এটা বুঝে শুনে স্টকে রাখেন এবং দামেও বেশ চড়া থাকে। ঠিক এই কারণে সৌরভ এই সবজিটাকে একটু এড়িয়ে চলে। 100 টাকা দিয়ে একটা ব্রোকলি কেনার আগে এই দামে তার 2 ধরনের সবজি হয়ে যায়। তবে আজ একটু আগ্রহ দেখালো। সে মেয়েটির পাশে বসে একটি ব্রোকলি ছুঁয়ে শুধায়, দাম কত চাচা? এই একটা নেবেন, 120 টাকা দেন। এই সময় এই সব সবজি তো পাওয়া যায় না।
পুরো বাজার ঘুরলেও পাইবা না আমার দোকান ছাড়া। আর দেখেন তো সতেজ। দাম শুনে সরপের হয়ে গেল। এটাও বুঝে গেল লোকটা আজ একা এই সবজি বাজারে তুলে বাজিমাত করেই ছাড়বে। তাই সে অনাগ্রহ প্রকাশ করে নৈরাকে বলল, উঠুন নৈরা, এগুলো নেয়ার প্রয়োজন নেই, আমরা অন্য সবজি নেই, চলুন। নৈরা আকতি ভরা চোখে চাইল, বলল, আজ একটা নিন না, খেতে খুব সুস্বাদু। আমি এটা দিয়ে 1 প্লেট ভর্তি ভাত খেয়ে নিতে পারি জানেন। চিংড়ি মাছ দিয়ে খেতে খুব মজা। একটা নিন প্লিজ স্বরূপ। চাচা দাম কমিয়ে রাখবে। এই চাচা, কমিয়ে দাম রাখবেন বলুন। নৈরা দোকানদারের উদ্দেশ্যে শুধায়। সরব ডানে বামে মাথা নেড়ে তাকে বলল, ব্রোকলির দাম 120 টাকা। সেটা না হয় মেনে নিলাম নৈরা, কিন্তু চিংড়ির কেজি কত জানেন? 700 টাকা। আর বড় চিংড়ি 1200 টাকা। আর এটা কেনার ইচ্ছা ছাড়ুন, উঠে আসুন। নৈরা অসহায় দৃষ্টিতে তাকায় তার দিকে, বলল, চিংড়ি ছাড়াও খেতে ভালো লাগবে নিশ্চয়ই। আপনি একটা কিনে খেয়েই দেখুন না। আচ্ছা, আমি এটা 20 টাকা দেবো, চাচা দিলে নিয়ে নিন। সরব গাছাড়া ভাব বলেই হেঁটে অন্যদিকে চলে যায়। নৈরা মুখ ছোট করে তাকায় লোকটির পানে। দোকানদার সরপের বলা দাম শুনে উপহাসের সুরে বলে ওঠে, 20 টাকায় নষ্ট একটা ব্রোকলিও কেউ দিবে না। নৈরা কপাল কুঁচকে নিল তার কথায়, বলল, 20 টাকা দিয়ে আপনার থেকে কেউ নষ্ট ব্রোকলি কিনবে কেন? লোকটি বিরক্ত হলো বেশ, বলল, আপনারা কিনবেন না সবজি তো এত দাম দর করছেন কেন? যান গিয়ে 20 টাকায় সবজি কিনেন। নৈরা উদাসীন দৃষ্টিতে তাকিয়ে ব্রোকলিগুলো ছুলো। তার খুব ভালো লাগে সরবকে ভালো ভালো সবজি কিনতে দেখতে দেখতে। লোকটার রিজিকে পৃথিবীর সব ভালো সুস্বাদু খাবারগুলো জুটুক। সে দোকানদারের দিকে নম্র চোখে তাকায়, অনুনয় করে বলে, এই একটা ব্রোকলি 20 টাকা দিন না চাচা। আপনার তো অনেক বিক্রি হয় প্রতিদিন। একটা একটু লসে বিক্রি করলে কি খুব ক্ষতি হবে? আরে আপনি ঝামেলা কইরেন না তো। 120 টাকার সবজি 20 টাকায় কোন পাগলে দেবে? জানতো ব্রোকলি না খাইলে কেউ কি মারা যাবে? স্যারের নিজেরও ইচ্ছে নাই ব্রোকলি কেনার। নৈরা হাল ছাড়লো না, বলল, উনি দামের কারণে কিনতে চাইছেন না। প্লিজ চাচা দিন না। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করবো আপনার জন্য, যেন আপনার অনেক সবজি বিক্রি হয়। আর বলেই নৈরা গলির স্বর নিচু করলো। ডাগর ডাগর নেত্র মেলে লোকটাকে ফিসফিসিয়ে বলল, আপনি যদি এটা 20 টাকায় ওই লোককে দিয়ে দেন, তবে আমি আপনাকে এর বিনিময়ে 500 টাকা দিব। প্লিজ চাচা দিয়ে দিন। লোকটি হাবাগোবা চোখে তাকিয়ে রইল অত্যাধিক পরিমাণে বোকা একটি মেয়ের দিকে। বিভ্রান্ত হয়ে শুধায়, কি আপনি 120 টাকার সবজি 20 টাকায় নেয়ার জন্য আমারে 500 টাকা দিবেন? কিন্তু 120 টাকা একটা নিতে পারবেন না। নৈরা ডানে বামে মাথা নাড়ে। পারবে না। লোকটি বিরক্ত হয়ে উঠল এবার, বলল, জানতো আপনি মজা কইরা আমার সময় নষ্ট করতাছেন। নৈরা সবেগে ঘাড় নেড়ে বলল, না না, আমি মজা করছি না। আপনি যদি এটা 20 টাকায় আমায় দেন, তবে সত্যি আমি আপনাকে 500 টাকা দিব। এ নিন, আপনি বরং আগেই নিন। নৈরা স্বরূপের অগোচরে ব্যাগ থেকে টাকা বের করে তার হাতে দিল। লোকটি হতভম্ব হয়ে গেল। নৈরা আবার শুধায়, দেবেন চাচা? লোকটি অপ্রস্তুত মাথা নেড়ে সায় জানায়। সহসা নৈরা আনন্দে হৈ হৈ করে উঠল। আদুরে সবজি কিনতে থাকা স্বরূপকে দেখে আনন্দের সাথে চেঁচিয়ে বলে, স্বরূপ, স্বরূপ, চাচা 20 টাকায় ব্রোকলি দিয়েছে, তাড়াতাড়ি আসুন, টাকা দিন। স্বরূপ কপাল কুঁচকে সন্ধিহান দৃষ্টিতে এগিয়ে আসে। দোকানদারের দিকে তাকিয়ে শুধায়, কি হলো, আপনি 120 টাকার ব্রোকলি 20 টাকায় দিয়ে দিলেন? লোকটাকে কথা বলতে হলো না। নৈরার বলে উঠল, দিয়েছে, আমি দাম দর করেছি। আপনি 20 টাকা দিন। নৈরা একটা ভালো দেখে ব্রোকলি হাতে তুলে নিয়ে বলল। স্বরূপ ঘাড় নেড়ে পকেট থেকে টাকা বের করে দিল। কিন্তু এবার দোকানদার লোকটির খারাপ লাগতে শুরু করলো। স্বরূপ অন্য সবজির দোকানে গেলে লোকটি নৈরার দিকে টাকাটা বাড়িয়ে দিয়ে বলে, এই আপনার টাকা আপনি নেন, আমার লাগবে না 500 টাকা। আপনার ব্রোকলি বাবদ যা দিতে ইচ্ছা হয় দিয়ে নিয়ে যান। নৈরা চমৎকার হেসে বলল, ওটা আমি আপনাকে খুশি হয়ে দিয়েছি চাচা, রাখুন। এমনিতেও এগুলো আমার ব্যাগে পড়েই থাকে, খরচ করার জায়গা নেই, আপনি রাখুন ওটা। বলেই নৈরা চলে যায়। লোকটি চরম অস্বস্তি নিয়ে টাকাটা নিয়ে বসে রইল। টাকা নাকি কারো ব্যাগে পড়ে থাকে। সবজি কিনে দুজনে বের হতেই দেখলো বৃষ্টির বেগ কমে গিয়েছে। এখন সবাই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে খোলা রাস্তায়। তারা কত দূর হাঁটতে লাগলো। সরব হাঁটতে হাঁটতে মেয়েটির দিকে আর চোখে তাকায়। আধভেজা আধ শুকনো শাড়ি গায়ে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। সে মিহির স্বরে বলল, সবজি কেনা তো শেষ,
এখন বাসায় যান নইরা, নয়তো জ্বর আসবে এখন। মানুষটার সঙ্গে ফুরিয়ে আসার ক্ষণ সর্বদাই নৈরার জন্য সবচেয়ে ক্লেশদায়ক। সে পা থামিয়ে পিছু ফিরে তাকায়, বরাবরের মতো অনৈতিক অযাচিত আবদার করে বলে, আর একটু থাকি, আপনার তো আজ ছুটি, কোনো কাজ নেই। বরাবরের মতোই মেয়েটির অযাচিত আবদারগুলোই প্রশ্রয় দেয়া সরব নীরবে তাকিয়ে থেকে মেয়েটির পানে। মেয়েটি নীরবতাকে হ্যাঁ ধরে নিয়ে আবার দিগন্তে দৃষ্টি রেখে চলতে শুরু করলো। ভেজা মাঠের একপাশে চুপটি করে দাঁড়িয়ে আছে বুব্ব। মলিন দৃষ্টিতে এঁটে আছে মাঠের চারিপাশে একের পর এক গড়ে ওঠা প্রাচীর। তা দম বন্ধ হয়ে আসে এই দেয়ালগুলো দেখলে। আজ বহুদিন বাদ নোমান কাজের গতিবিধি পর্যবেক্ষণ করতে আসে সাউথ সেন্টার রোডে। পরিচিত প্রিয় মুখটি দেখতেই তার মুখে হাসি ফুটে উঠল। নিশুর হাত ধরে ধীর পায়ে এগিয়ে যায় নোমান, ঠিক বুব্বর পাশে গিয়ে দাঁড়ায়। এক হাতে ছেলেটিকে নিজের সাথে আগলে নিতে বুব্ব ঘাড় উঁচিয়ে তাকালো। নোমান হেসে শুধায়, কেমন আছেন ক্যাপ্টেন? বুব্ব মলিন হেসে মাথা নাড়ালো, বলল, ভালো আছি। কিন্তু আমি তো দেখছি তোমার মন খারাপ। বুব্ব এবার সোজা হয়ে দাঁড়ায় ঠিক নোমানের সম্মুখ বরাবর, নম্র কণ্ঠে বলে, তোমরা এখানে দালান করছো কেন? করাটা কি খুব জরুরি? করো না প্লিজ। এখানে দালান করলে আমরা আর ক্রিকেট প্র্যাকটিস করতে পারবো না। আমার মামুর কাছে এখন তেমন টাকা নেই যে আমায় কোনো ক্লাবে ভর্তি করাবে। আমি যদি প্র্যাকটিস না করতে পারি তবে আমি বড় একজন ক্রিকেটারও হতে পারবো না। আমার যে খুব ইচ্ছে একজন বড় ক্রিকেটার হওয়ার। মামু আর মা খুব কষ্ট করে জানো টাকা ইনকাম করার জন্য। আমি যদি বেশি বেশি প্র্যাকটিস করে ভালো খেলতে পারি তবে আমি খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করতে পারবো আর মামু আর মায়ের চিন্তা দূর করে দিতে পারবো। তুমি তো এখানকার মালিক, তুমি তাদের বারণ করো না প্লিজ, প্লিজ বন্ধু। নোমান মুগ্ধ হয়ে শুনল বাচ্চা ছেলেটির নিখাত স্বচ্ছ ভালোবাসার পরিপূর্ণ পরিকল্পনা। নোমান তাকায় সদ্য গড়ে ওঠা প্রাচীরগুলোর দিকে। সম্পদের বিস্তৃতি ঘটানো বাবার নেশা। সে সবার থেকে এই কারণে এগিয়ে, কারণে এই শহরে বলতে গেলে সব জায়গাতেই তার কোনো না কোনো স্থাপত্য রয়েছে, যা তার একাধিক আয়ের উৎস। হঠাৎ মনে প্রশ্ন জাগলো, এই ছোট্ট ছেলেটির আবদারটি রাখলে কি খুব লোকসান হবে তাদের? শহরের বুকে একটা খোলা জায়গা রাখলে কি তারা না খেয়ে মরে যাবে? না তো। সে মৃদু হেসে হাঁটু গেড়ে বসলো, বুব্বুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ক্যাপ্টেনের এত সুন্দর ইচ্ছে আল্লাহ পূরণ করুক। মামা মায়ের সকল চিন্তা দূর করো। আমি চেষ্টা করব তোমাদের এই খেলার মাঠ অক্ষত রাখার। কিন্তু কিন্তু কথা দিতে পারছি না বিভোর, কারণ এটা তোমার বন্ধুর নয়, বন্ধুর বাবার জায়গা। আমি তার সাথে কথা বলবো, ঠিক আছে? বুব্বু প্রগাঢ় হাসল, নিঃসুয়া চটপটে কণ্ঠে বলল, এই ছোট ক্রিকেটার, আমিও দাদু ভাইকে বলবো যেন তোমাদের খেলার জায়গা নষ্ট না করে, বুঝলে? বুব্বু ঘাড় দোলালো। নোমান নিশুর সাথে বিগত 3 মাসে বুব্বু একদম কাছের মানুষের সাথে মিলে গিয়েছে। ফুটপাত ঘেঁষে হাঁটতে থাকা দুই পথিকের হঠাৎ দৃষ্টি আকর্ষণ করল একটি অতিসজ্জিত খোলা মাঠ, যেখানে অনেক রংচটা আকর্ষণীয় কাপড় দিয়ে সাজানো গোছানো, আর অনেক মানুষের ভিড়। হয়তো ওখানে মেলা হচ্ছে কেন? ওই তো নাগরদোলা দেখা যাচ্ছে। সরব দাঁড়িয়ে যাওয়া মেয়েটির দৃষ্টি অনুসরণ করে শুধায়, যাবেন মেলায়? নোরা চমৎকার হেসে ঘাড় দোলালো। সরব হাঁটা ধরল সেদিকে। তারা মেলায় ঢুকলো। বাহারি রকমের খাবার, হাতের তৈরি অলংকার, কারুকার্য খচিত শৈল্পিক জিনিসে রমরমা এক পরিবেশ সেথায়। নৈরা প্রবল আগ্রহের সাথে প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখতে লাগলো। স্বরূপ একটি মেয়ের স্টলের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানের হাতে তৈরি অলংকার সহ হাতে বোনা পোশাক আরও নানা সাজসজ্জার জিনিস রয়েছে। তার মুখে হাসি ফুটে উঠল কড়ি বসানো চুড়ি সহ কাঠের আর মুক্ত পাথরের অলংকারগুলো দেখতেই। সে সেখান থেকে বেছে বেছে এই ধরনের 3 জোড়া চুড়ি, 3 জোড়া কানের দুল, 2টো গলার হার আলাদা করলো। দোকানের মেয়েটি আলাদা করা অত্যন্ত সুন্দর কারুকাজ খচিত অলংকারগুলো দেখে শুধায়, এগুলো দেব স্যার? সব কিছুটা দ্বিধাগ্রস্ত চোখে তাকালো মেয়েটি আর হাতের অলংকারগুলোর দিকে। পরপরই তাকায় পাশের দোকানে হাস্যোজ্জ্বল মুখে ফুল ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকা মেয়েটির পানে। সে বাছাই করা মেরুন রাঙা চুড়িগুলো আলতো হাতে ছুঁয়ে দেখলো। নিতান্তই ঠুনকো কিছু অলংকার। মেয়েটি পরবে কি? এত ঠুনকো জিনিস দেওয়াও তো কেমন দেখায়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান এক রত্নের বদনে এমন কিছু শোভা তো পাবেই না, বরং অপমান হবে। সে মেয়েটির দিকে তাকায়, মৃদু হেসে নাকচ করতে যাবে, তখনই চোখের সামনে একটি নগ্ন হাতের কবজি ভেসে উঠল। সরব সোজা দৃষ্টি রাখে হাতের মালিকের মুখপানে। নৈরা স্মিত হেসে বলল, আমায় এক জোড়া চুড়ি কিনে দেবেন? আমি আজ টাকা আনিনি, নয়তো চাইতাম না। আমি বরং কাল আপনাকে ফেরত দিয়ে দিব।
এগুলো খুব সুন্দর, দেখুন আমার শাড়ির সাথেও মিলে গিয়েছে। সরপের নিনিমেষ চাহনিতে অপার স্নিগ্ধতা। সে মৃদু হেসে চুড়িগুলো নিজের দিকে মেয়েটির হাতে পরিয়ে দিল। 2 হাতে 4 জোড়া চুড়ি সেজে যেতেই হাত দুটো পরিপূর্ণ সৌন্দর্যে সেজে উঠল। এবার আর দ্বিধাগ্রস্ত দেখা গেল না সরপকে। সে দোকান থেকে আরো কিছু অলংকার বাছতে লাগলো। 1 জোড়া ঝুমকা, একটা গলার হার, 1 জোড়া সিলভার প্রলেপের নূপুর নিয়ে সে মেয়েটির দিকে বাড়িয়ে দিল। বলল, চুরির মতো এগুলো পরলেও আপনাকে সুন্দর লাগবে। নৈরা খপ করে নিয়ে নিল সবগুলো অলংকার। সে ধীর স্থির সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই সবগুলো অলংকার জড়ালো গায়ে। অতঃপর নিজেকে দেখি একগাল হেসে শুধায়। কেমন লাগছে আমায়? প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকা সরপের ঠোঁটের কোণার ঠিকরে মোহনীয় হাসি ফুটে উঠল। ধীমে স্বরে বলল, নিখুঁত কাঞ্চনবালা। ঠিক চতুর্থবারের মতো সোনা এই অদ্ভুত সম্বোধনে নৈরা কপাল কুঁচকে শুধায়। কাঞ্চনবালা কি? আপনি আমায় কাঞ্চনবালা কেন বলেন? সরপ নিরুদ্বেগ শান্ত স্বরে বলল, কাঞ্চনবালা মানে সোনালী যুবতী, এমন একজন মানুষ যে নিমিষেই কারোর ক্লান্তি ক্লেশ শুষে নিতে পারে। নিজের আলোয় সামনের মানুষটাকে আলোকিত করার ক্ষমতা রাখে। নৈরা মুখ বিকৃত করে শুধায়। সোনালী যুবতী, ক্লান্তি ক্লেশ? আমি আবার কার ক্লান্তি ক্লেশ শুষে নিলাম? সরপ হেসে বলল, কারোর তো নিয়েছেন। আসুন, এখান থেকে আরো কিছু অলংকার পছন্দ করে দিন আমায়। নৈরা চঞ্চল দৃষ্টি ফেলে শুধায়। আপনার মা আর আপার জন্য, তাই না? দিন দিন, আমি পছন্দ করে দিই। নৈরা উৎসুক বদনে সাধনা আর সুনিতার জন্য অলংকার বাছাই করে দিল। তারা সেখানে আরো কিছু সময় ঘুরল। মেয়েটিকে তার পছন্দের ফুচকা পানিপুরি খাওয়ালো। সন্ধ্যা ততক্ষণে নেমে গিয়েছে। বুব্বুর বেলুন আর কিছু খাবার কিনে মেলা থেকে বের হতে হতে প্রতিমধ্যে মালাই আইসক্রিম দেখতেই নৈরার গতিরোধ হলো। সে কোনা চোখে তাকায় সরপের দিকে। মিনমিনে স্বরে বলে, একটা মালাই খাই। সরপ গা দুলিয়ে হাসলো মেয়েটির মিনমিনে স্বরে। তার টাকা খরচ হবে এমন সব আবদার মেয়েটি বড্ড বুঝে শুনে করে। সে নিরুত্তর মালাই আইসক্রিম কিনে আনলো। মেয়েটির হাতে এগিয়ে দিয়ে বলল, এত ইতস্ততার কিছু নেই। যা খেতে ইচ্ছে করে মন খুলে বলতে পারেন। এই মাসে লোনের টাকা অনেক আগেই গোছানো হয়ে গিয়েছে। এখন যেটুকু বাড়তি ইনকাম হচ্ছে তা মন খুলে খরচ করার জন্য। নৈরা আপ্লুত হলো। উৎসুক কণ্ঠে শুধায়, লোনটা শেষ হলেই আপনার সব চিন্তা শেষ হয়ে যাবে, তাই না? সরপ মাথা নেড়ে সায় জানায়। মেয়েটি তৎক্ষণাৎ একগাল হেসে বোকাশোকা মিনমিনে কণ্ঠে শুধায়, তবে নৈকট্য নিশ্চয়ই দূরে নয়। সরপ কপাল কুঁচকে নেয়, শুধায়, কিসের কথা বলছেন? মেয়েটি তৎক্ষণাৎ চুপসে গেল। জবাব না দিয়ে আইসক্রিম খেতে লাগলো। সরপ হেসে উঠল মেয়েটির মুখ লোকানো দেখে। ডানে বামে মাথা নেড়ে শুধায়, আপনার বাড়ি যাওয়ার ইচ্ছে নেই বা কাঞ্চনবালা? নৈরা হাঁটতে হাঁটতে উদাসীন কণ্ঠে বলে ওঠে, আপনি রেখে দিলে আমি আজীবন থেকে যাই। অস্ফুট ভেসে আসা সেই কথাটি শুনল সরপ এবং বরাবরের মতো এড়িয়ে গেল। আজ আর জমশেদের সাথে বাড়ি ফিরল না নৈরা। সেই দিনটি একটা পরিপূর্ণ দিন হয়েই নৈরার জীবনে প্রকট হয়। একই রিকশায় পাশাপাশি লম্বা একটা পথ পাড়ি দিল দুজন। বাসা থেকে কিছুটা দূরে নামলো নৈরা। পরিপূর্ণ সেই সুখী দিনটি স্মৃতি আঁকড়ে ধরে নৈরা আর একটু লোভী হয়ে উঠল। তার লোভী মন অপ্রত্যাশিত প্রশ্ন ছুড়ে শুধায়, এমন দিন আবার আসবে তো? সরপ নিটল চোখে চেয়ে মলিন হাসল। মেয়ে স্বরে বলল, আল্লাহ চাইলে অবশ্যই আসবে। নৈরা ঘাট দোলালো, বলল, চাইবে, আল্লাহ অবশ্যই চাইবে। সরপ মলিন হেসে বলল, এখন বাসায় যান নৈরা। নৈরা কৃত্রিম হেসে পা বাড়ায়। যেতে যেতে ফিরে তাকায়, আবদার করে বলে, চায়ের দোকানে আসবেন কিন্তু। সরপ নির্নিমেষ তাকিয়ে থাকে মেয়েটির গমনের পথে। বিড়বিড় করে বলে, আপনি বড্ড লোভী কাঞ্চনবালা, সাথে আমাকেও লোভী করে তুলছেন। লোভ যে ভালো নয়। রাত বাড়ল। বোকা মেয়েটির জীবনে তথাকথিত গুরুত্বপূর্ণ লহমা হয়ে আজও ঘড়ির কাঁটায় 9:30 বাজল। চায়ের দোকানের কাঠের বেঞ্চিটিতে শোভা পায় লুঙ্গি টি শার্ট পরা সেই সাদামাটা মানুষটি। পাশে রোজকার মতো লেজ গুটিয়ে বসে আছে একটি কুকুর। তবে আজ আর পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে নৈরা দেখল না মানুষটাকে। কানে ফোন ঠেকিয়ে নৈরা একদৃষ্টিতে তাকিয়েছে সরপের দিকে, যে কিনা বিভ্রান্ত চিত্তে নিজের হাতের কন্টেইনারটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। নিজের ফোনটি বেজে উঠতেই সরপ ঘাড় ঘুরিয়ে তাকায় বারান্দায় দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। হেঁটে যায় একটু কাছে, ঠিক মেয়েটির বারান্দা বরাবর দাঁড়িয়ে ফোনটি কানে তুলে কৌতূহলী গলায় শুধায়, এটা কি পাঠিয়েছেন নৈরা? নৈরা মৃদু হেসে বলল, চিংড়ি মাছ। এগুলো দিয়ে ব্রোকলি রান্না করবেন, খেয়ে আমায় জানাবেন কিন্তু কেমন খেতে। সরব বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকায় মেয়েটির দিকে। অসন্তোষের সাথে বলে ওঠে, আপনি উন্মাদ নৈরা।
নৈরা ম্লান হেসে বলল, আমার সকল উন্মাদনা আপনি জুড়ে হোক। দোতলার অন্ধকারাচ্ছন্ন পর্চে বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকা নোমান স্মিত হাসল নিজের বোকা বোন আর অদূরে দাঁড়িয়ে থাকা অপ্রত্যাশিত এক মানুষের প্রেমময় দৃষ্টি আলাপন দেখে। দুই জোড়া দৃষ্টিতে একে অপরের জন্য রাজ্যের মায়া আছে। রোজ 9:30 বাজলে বোনের ঘর থেকে ভেসে আসে অ্যালার্ম বাজার শব্দ, হুটহাট বোকাশোকা চঞ্চল লুকোচুরির আচরণ, কাক ডাকা ভরে বোনকে রান্নাঘরে দেখা, শখ করে কারোর জন্য রান্না করা, অজস্র মিথ্যা বলার কারণটি জানার জন্য উদ্গ্রীব ছিল তার অন্তঃস্থল। তার বোকা বোন কি জানে না সে সকলের কাছে এক খোলা পান্না? নোমান মৃদু হেসে ঘরে ঢুকে গেল। তবে আজ আর বোনকে বোকা বলে আখ্যায়িত করতে ইচ্ছে হলো না, বরং মনে হলো তার বোকা বোনটি মানুষ পরকে সুদক্ষ, দায়িত্বের মারপ্যাচে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা এক সহজ সরল সত্তার স্বরূপ। এবং বরাবরের মতোই বৈপরীত্য আচরণের দ্বারা নির্মল প্রাণ ব্যক্তিত্বধারী পুরুষটি হেরে যায় জটিল এই মারপ্যাচের কাছে। দায়িত্বের কাছে হেরে যায় তার সহজ সরল সত্তাটি, ঠিক যেভাবে আজও হেরে গেল স্বরূপের ছোট ছোট সুখগুলো। এই যে চায়ের দোকানে বসে 1 কাপ চায়ের সাথে 1 ঘন্টা সময় কাটানো আজ স্বরূপের কাছে স্বার্থপরতা মনে হলো। সদর দরজাটি খুলে যেতেই স্বরূপ ঘরে ঢুকতে ঢুকতে বোনের উদ্দেশ্যে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, আমার শরীরের কি অবস্থা আপা? ওষুধ শেষ হয়ে গিয়েছে তা তুই আমায় আগে বলবি না? শেষ হয়ে যাওয়ার পর বলার অভ্যাস তোদের কবে যাবে? সাধনা শান্তত দৃষ্টিতে তাকাই অত্যাধিক পরিমাণে উদ্বিগ্নতায় বিবর্ণ হয়ে যাওয়া ভাইয়ের মুখপানে। বাড়িয়ে দেওয়া ওষুধের প্যাকেটটি হাতে নিয়ে মৃদু আশ্বস্ত করে বলল, এত চিন্তার কিছু নেই স্বরূপ। হঠাৎ করে প্রেশারের কারণে মাথা ব্যথাটা বেড়ে গিয়েছিল, এখন কমেছে একটু। ওষুধ ছিল একটা, খেয়ে ঘুমিয়েছি। স্বরূপ ভরহীন দেহে ফুস করে নিঃশ্বাস ফেলল। চায়ের দোকানে বসেছিল তখন আপা ফোন করে জানায় মায়ের শরীর খারাপ করছে, ওষুধও শেষ। সে নিশ্চিন্তের নিঃশ্বাস নিয়ে বলল, আমার তো সবসময় মনে থাকে না সবকিছু। তুই ওষুধ শেষ হওয়ার আগেই আমায় বলবি। সাধনা হেসে মাথা নাড়ল। বোনকে পাশ কাটিয়ে স্বরূপ পা বাড়াতে নিলে সাধনা ভাইকে পিছু ডাকলো। তার দৃষ্টি ভাইয়ের হাতে থাকা কন্টেনারটার দিকে, জিজ্ঞাসা করে, ওটাতে কি এনেছিস? স্বরূপ পা থামায়, বোনের দৃষ্টি অনুসরণ করে তাকায় নিজের হাতে থাকা কন্টেনারটার দিকে। ম্লান হেসে উদাসীন কণ্ঠে বিড়বিড় করে বলে, কারোর পাগলামি? কি? ফের বোনের প্রশ্নে স্বরূপ চঞ্চল দৃষ্টি ফেলে কন্টেনারটা বোনের দিকে এগিয়ে দিল, বলল, এতে চিংড়ি মাছ আছে, নে। চিংড়ি মাছ কোথায় থেকে আনলি? আবার এই বাটিতে করে কিনে এনেছিস? সাধনার অবুঝ কণ্ঠে স্বরূপকে অপ্রস্তুত হতে দেখা গেল। সে বোনের প্রশ্ন উপেক্ষা করে মেয়েশ্বরে বলল, চিংড়ি মাছ দিয়ে ব্রুকলি খেতে অনেক মজা লাগে আপা, রান্না করবি এখন? সাধনা খুশি হয় ভাইয়ের আবদারে। সব কিছু আবদার করলে তার খুব ভালো লাগে। তার ভাইটা যে একদম প্রবাহিত হচ্ছে স্বচ্ছ পানির মতো, উদ্দেশ্য বেরং সকাল্লাধীন জীবনযাপন তার। নিজের জন্য কোনো চাহিদা তার নেই। বড় হয়েছে পর থেকে একের পর এক বিরূপ পরিস্থিতি কখনো তাকে নিজের জন্য কিছু চাহিদা করার সুযোগই তো দেয়নি। এমনকি এই চাহিদা খাবারের ক্ষেত্রেও তৈরি হয়নি। তাকে যদি ভাতের সাথে এক মরিচ পোড়াও দেয়া হয় সে নীরবে অভিযোগহীন খেয়ে উঠে যাবে। সে তৎক্ষণাৎ মাথা নেড়ে উচ্ছ্বসিত হয়ে বলল, খেতে ইচ্ছে করছে, আমায় 15 মিনিট সময় দে, আমি রান্না করে আনছি। তারা নেই, আস্তে ধীরে রান্না কর, সন্ধ্যায় তো খেলাম ভাত, খিদে নেই। বলে স্বরূপ মায়ের ঘরের দিকে পা বাড়ায়। চাপিয়ে রাখা দরজা খুলে নিঃশব্দে উকি দিতে অন্ধকারাচ্ছন্ন নীরব ঘরটি দেখে সে ভারী নিঃশ্বাস ফেলল। নিঃশব্দে ভেতরে এগিয়ে গিয়ে হাঁটুবাজ করে মায়ের পাশে বিছানায় বসল। নির্মল নেত্রে ঘুমান্ত মাকে কিয়ৎকাল দেখতে দেখতে চিরস্থির মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বয়স হওয়ায় নানাবিধ রোগ বাসা ব্যাধে দেহে। প্রেশারের কারণে মায়ের এই অসুস্থতা আরও তীব্রতার হয়। তাদের বংশের ধারা এই উচ্চ রক্তচাপ। তার বাবা এই কারণেই অকালে স্ট্রোক করে মারা যায়। সে ভয় পায় ঘুণ পোকার বেশে থাকে এই ছোট ছোট শারীরিক সমস্যাগুলোকে। কখন না আবার তার বেঁচে থাকার স্বল্প কিছু এই কারণ কেড়ে নেয়। দিন শেষে সে তো বাঁচে এই মানুষগুলোর জন্য, এই মানুষগুলোকে অন্তভাগে সুস্থ সবল হাসি খুশি দেখার জন্য। সে সকল ক্লেশ পরিশ্রম হাসি মুখে সহ্য করে নেবে। মায়ের ঢিলে হওয়া চামড়ার ভাঁজ দেখতে দেখতেই স্বরূপের স্থবির চিত্ত মৃদু হকচকালো। পকেটের ফোনটি ভাইব্রেট করে উঠতেই পকেট থেকে ফোনটি বের করতেই ভেসে উঠল একটি স্নিগ্ধ উপাধি, কাঞ্চনবালা। হ্যাঁ, কাঞ্চনবালা। দায়িত্ব কর্তব্য ছাপিয়ে ও তার সাদামাটা জীবনটিতে কেউ দুর্ধর্ষ রাজত্ব চালায়, বোকাশোকা রাজত্ব, যে কিনা তার বেরং দুনিয়াটাকে রঙিন করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। মলিন মুখটাতে গধূলির আকাশে ক্ষীণ চাঁদের আলো ন্যায় স্বয়ংক্রিয়ভাবে এক টুকরো স্মিত হাসি ফুটে উঠল। মায়ের দিকে এক পলক তাকিয়ে ফোন হাতে বেরিয়ে আসে স্বরূপ। বাজতে থাকা ফোনটিকে শান্ত করে কানে ঠেকালে ভেসে আসে ছটফটে চঞ্চল কণ্ঠ, স্বরূপ, স্বরূপ।
স্বরূপ মৃদু হেসে মেয়েটিকে অনুকরণ করে একই রকম ছটফটে চঞ্চল কণ্ঠে জবাব দিল। বলুন বলুন। নৈরা ফোনের দিকে তাকিয়ে কপাল কুঁচকে নিল। লোকটা তাকে অনুকরণ করছে ভাবতেই সে নিজের চঞ্চলতা গলাধকরণ করে নিল। মেয়ে যাওয়া কণ্ঠে শুধায়, আপনি এত তাড়াতাড়ি চলে গেলেন কেন? স্বরূপ হাসি বন্ধ করে মিহিস্বরে বলল, আম্মার ওষুধের প্রয়োজন ছিল তাই। ও হুম। নৈরা বিরক্ত হয় স্বরূপের এমন ছোট আর মেপে মেপে দেয়া জবাবে। সে বোকাশোকা কণ্ঠে শুধায়, আপনি সব সময় এমন মেপে মেপে কেন কথা বলেন? স্বরূপ নিজের ঘরের দিকে যেতে যেতে নিঃশব্দে হাসল, বলল, মেপে মেপে কোথায় কথা বললাম? আপনি যা জিজ্ঞাসা করেছেন তার যথার্থ উত্তর তো দিলাম। সেটাই তো, আমি যেটুকু জিজ্ঞেস করি সবসময় শুধু সেইটুকুরই জবাব দেন কেন? আপনার সাথে বাড়তি কী কথা বলবো কাঞ্চনবালা? প্রেমালাপ নাকি বন্ধুসুলভ হাসি ঠাট্টা? দুটোর একটাও করার মতো সম্পর্ক আমাদের মাঝে নেই। সাধারণভাবে বলা কঠিন কথাটিতে অপর প্রান্ত একদম নিশ্চুপ হয়ে গেল। নৈরার উজ্জ্বল দৃষ্টিদ্বয় টলমল করে উঠল অনতিবিলম্বে উদাসীন দৃষ্টি হাতে থাকা আলু বোখারা ছোট্ট জারটির দিকে। অন্তঃস্থলে প্রস্ত জায়গায় বিগত 3 মাসের শুয়ে তাদের সম্পর্কটাকে একটা নাম দিতে পারল না, নাকি লোকটি দিতে চায় না। নৈরা, আর কিছু বলবেন? মিহিস্বরে ডেকে ওঠে স্বরূপ। নৈরা টলমলে চোখ মুছে গম্ভীর শক্তে কণ্ঠে বলল, আমি আপনাকে ব্রোকলির রেসিপি বলতে ফোন দিয়েছিলাম, কিন্তু আপনি বোধহয় বিরক্ত হচ্ছেন। দুঃখিত আমি। স্বরূপ মৃদু হাসল মেয়েটির রাগান্বিত স্বরে। শান্ত স্বরে বলল, যা বিরক্ত করার করেই দিয়েছেন কাঞ্চনবালা। এখন দয়া করে রেসিপিটা বলে দিলে একটু উপকার হতো। আমি নিশ্চিত কাঞ্চনবালা কারো উপকার করতে কার্পণ্য করবে না। কাঞ্চনবালা তো বিশাল উদার মনের মানুষ, তাই না? নৈরার অভিমান তরতর করে বেড়ে গেল লোকটার প্রহসনের কণ্ঠে। সে খেপে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিও অনেক উদার, বিশাল মনের মানুষ। আপনার মতো কিপটে নির্দয় কঠোর না যে কথাও মেপে মেপে বলে। তাই তো এখনো আপনার সাথে কথা বলছি আমি, তো আর কখনো বলবো না। রেসিপি বলার পরেই আমি ফোন কেটে দিব, আর কখনো ফোন দিব না আমি। স্বরূপ গা দুলিয়ে হাসলো মেয়েটির ক্ষিপ্ত কণ্ঠে। নৈরা সত্যি সত্যি ব্রোকলির রেসিপি বলেই ফোনটা কেটে দিল। স্বরূপ হাসতে হাসতে নিচের ঘর থেকে বের হলো। বের হতেই দুটি ছোট ছোট হাত ক্ষিপ্র বেগে তার পা দুটো জড়িয়ে ধরল। বুব্ব তীব্র ক্ষোভ প্রকাশ করে বলল, মামু 10:30 বাজে, মাম্মা এখনো আমায় বই পড়াতে চায়। তুমিই বলো, ছোট বাচ্চারা কি এত রাত পর্যন্ত বই পড়ে? স্বরূপ মৃদু হেসে এক হাতে ভাগ্নেকে কোলে তুলে নেয়। সাধনা লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে আসে ভাইয়ের কাছে। অসন্তোষের সাথে বলে, স্বরূপ, ওকে নামা কোল থেকে। কাল ওর পরীক্ষা রয়েছে, অথচ সব পড়া এখনো কমপ্লিট করতে পারিনি। পরীক্ষার সময় রাত আর দিন আছে, যতক্ষণ না পড়া শেষ হচ্ছে ততক্ষণ বই পড়তে হবে। মায়ের কথায় বুব্ব আর্তনাদ করে উঠল। মাম্মু। স্বরূপ হেসে শান্ত দৃষ্টিতে তাকায় বোনের দিকে। ইশারায় আশ্বস্ত করে সে দেখছে। সাধনা রাগ দমন করে নিল। স্বরূপ ভাবনাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা, আর পড়তে হবে না, চলো আমরা এখন রান্না করি মাম্মার সাথে। তোমার মাম্মা আমাদের জন্য ব্রোকলি রান্না করবে, তারপর আমরা মজা মজা করে খাবো। পড়াবাদে বুব্ব এই মুহূর্তে সবকিছুতে আগ্রহী। স্বরূপ বোনের পিছু পিছু রান্নাঘরে গিয়ে ঢুকলো। সাধনা ব্রোকলি ধুতে দিতে বলল, তুই এখানে কি করছিস? যা গিয়ে বস, আমি রান্না করে আনছি। স্বরূপ কাচুমাচু করতে লাগলো। মিনমিনে স্বরে বলল, তোকে সাহায্য করি? প্রয়োজন নেই। সাধনার ব্যস্ত কণ্ঠ। স্বরূপ মাথা চুলকাতে লাগলো। এখন বোনকে রেসিপি বলবে কি করে? গাইগুই করে স্বরূপ বড় সাহস করে রেসিপি বলল বোনকে। অতঃপর আলোভোলা হেসে বলল, এইভাবে রান্না কর আপা। কেটে রাখা ব্রোকলির ছুরি হাতে সাধনা সরু চোখে ভাইকে পর্যবেক্ষণ করছে। কণ্ঠে পর্যবেক্ষণের রেশ নিয়ে শুধায়, এই রেসিপি কোত্থেকে শিখলি? এভাবে রান্না না করলে খাওয়া যাবে না। স্বরূপ বোকার মতো হাসল বোনের প্রস্তে। বিব্রতকর পরিস্থিতি আর নিতে পারল না স্বরূপ। লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে যদি বড় বোনের সামনে আর কোনো লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয়। মেয়েটির পাল্লায় পরে এমনিতেই যথেষ্ট বাড়াবাড়ি করে ফেলেছে সে। আর না, সে বলল, খাওয়া যাবে না কেন? অবশ্যই যাবে, তুই রান্না কর, আমি খাবো। বলে সে এখন কেটে পড়তে উদ্যত হলো। সাধনা অবুঝপানে তাকিয়ে রইল, হম্বিতম্বি করে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়া ভাইয়ের দিকে। সাধনার রান্না শেষ হতেই স্বরূপ বুব্বকে কোলে করে প্লেট হাতে হাজির হয় বোনের কাছে। সাধনা হেসে ফেলল প্লেট হাতে ভাইকে দেখে। আদুরে গলায় শুধায়, তুই আজ এমন বোকা বোকা আচরণ করছিস কেন স্বরূপ? ব্রোকলি তোর এত পছন্দ, আগে তো কখনো বলিসনি। স্বরূপ লাজুক হেসে বলল, সঙ্গদোষ? হ্যাঁ, কিছু না, তাড়াতাড়ি দে,
খিদে পেয়েছে। সৌরভ তাড়াতাড়ি করে ব্রোকলি নিয়ে টেবিলে বসলো। অতঃপর মামু ভাগ্নে ভীষণ উৎসুকতার আগ্রহ নিয়ে ব্রোকলি দিয়ে মজা করে ভাত খেলো। খেয়ে দিয়ে মামু ভাগ্নে তৃপ্তির ঢেকুর তুলে একগাল হাসলো। বুব্বু খেয়ে দিয়ে প্রশংসা করে বলল, মামু এই সবজিটা খেতে ভালো, এরপরে আরো আনবে বুঝলে। সৌরভ একমত না হয়ে পারল না। সে হেসে বোকা মেয়েটির বোকামি অনুসরণ করে বলল, 20 টাকায় দিলে একবার কেন, রোজ আনবো। বুব্বু বুঝলো না মামুর কথা, তেমনি সৌরভও বুঝলো না বোকাময়টি তাকে একটু ব্রোকলি খাওয়ানোর জন্য কতটা চালাকি করেছে। মাঝে মাঝে কিছু কিছু জিনিস অজানাই সুন্দর হয়, যেমন সৌরভ নৈরা নামক দুই সাদামাটা ব্যক্তিত্বধারী মানুষের এই সুপ্ত ভালোবাসার অজানা রূপটাই তাদের সৌন্দর্য। তবে কি আজন্ম এই অজানা রূপটাই তাদের ভালোবাসার সৌন্দর্য হয়ে থেকে যাবে? এহেন প্রশ্ন তখন বাতাবরণে বারংবার প্রতিধ্বনিত হতে লাগলো। একজন পুরুষ যখন বাবা হয় তখন তার জীবনটা ঠিক তার সন্তানের মতো ভালো থাকা কেন্দ্রিক হয়ে ওঠে। ওই জীবনে নিজের জন্য আর কিছু থাকে না, যেটুকু থাকে সেটুকু সবটা, একদম সবটা তার সন্তানের জন্য। নুহাশ মাহমুদ এই কাতারে পড়া একজন চমৎকার বাবা, যার কাছে পৃথিবীর সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে তার সন্তানের ভালো থাকা মুখ্য। আপনার এই ভালো থাকায় আমি আপনার বোকামোগুলোকেও কখনো বাধা হতে দেব না আম্মা। নুহাশ মাহমুদ উদাসীন কণ্ঠে বের করলো। বাবা অফিস রুমে বসা নিরাত নিগুড় চোখে পর্যবেক্ষণ করছে বাবাকে। মস্তিষ্কে চলা উচ্চাটন সামলায় উদ্বিগ্ন কণ্ঠে শোধায়, তবে কি করতে চাইছো এখন? তোমায় আমি আগেই বলেছিলাম নুরু সহজ সরল, একা একা বাইরে ছাড়া ঠিক হবে না, কিন্তু তুমি শোনোনি। সব সময় প্রশ্রয় দিয়েছো, রোজ রোজ একা একা বীরাঙ্গনায় ছেড়ে রেখেছো। আজ দেখলে কিভাবে ঝামেলায় জড়িয়ে গেল। ওই ছেলে নিশ্চয়ই ওর ব্রেন ওয়াশ করিয়ে নিয়েছে। নুহাশ মাহমুদ গম্ভীর মুখটি তুলে তাকায় ছেলের দিকে, গমগমে স্বরে বলল,